আরজিকর আন্দোলনের মুখ, 3 চিকিৎসকের পোস্টিং ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। পোস্টিং বিতর্কে ব্যাখ্যা চেয়ে বিক্ষোভ দেখালেন চিকিৎসকরা। দেখা করলেন না স্বাস্থ্য সচিব। স্বাস্থ্য সচিব বলেন নিয়ম মেনেই পোস্টিং হয়েছে, কারো অভিযোগ থাকলে সেটা লিখিত দিতে। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। 10 মাস আগে খুন হয়ে গিয়েছিলেন অভয়া। সেই বিচারের দাবিতে যারা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের 3 ডাক্তারের মুখকে সরাসরি আচমকা এবং সম্পূর্ণ বেআইনিভাবে তাদের ট্রান্সফার করে দেওয়া হলো দূরবর্তী স্থানে। আপনারা জানেন যে ডাক্তারি পড়াশোনা শেষ করার পর তারা সিনিয়র রেসিডেন্ট ডাক্তার হিসেবে 3 বছর সরকারি হসপিটালে তাদের সার্ভিস দিতে হয়। তো সেই অনুযায়ী তারা প্রথম বছরের সার্ভিসের পর দ্বিতীয় বছরের কাউন্সেলিং শুরু হয় এবং সেখানে মেধার ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে ডক্টর দেবাশিস হালদার, যিনি মেডিকেল কলেজে ছিলেন, তাকে ট্রান্সফার করা হয় হাওড়ার একটি নির্দিষ্ট হাওড়া জেনারেল হসপিটালে। এবং সেই ট্রান্সফার করার পর তাকে দিয়ে বন্ড সই করানো হয়। সেই বন্ড তারা স্বাস্থ্য ভবনে জমা দিয়ে আসেন গত ফেব্রুয়ারি মাসে। ডাক্তার অনিকেত মাহাতো, তিনি আরজিকর মেডিকেল কলেজে সুযোগ পেয়েছিলেন এবং সেখানেই তার সার্ভিস দেওয়ার কথা। আচমকা তিনি দেখেন, গতকাল তিনি জানতে পারেন যে তাঁকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে রায়গঞ্জে। আর ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া, তাঁকে পোস্টিং দেওয়া হয়েছিল আরামবাগে। সেখান থেকে আচমকা ডাক্তার আশফাকুল্লাহ নাইয়াকে ট্রান্সফার করে দেওয়া হয় পুরুলিয়ার ডাক্তার দেবেন মাহাতো হসপিটালে। ফলত সেই নিয়ে তীব্র প্রতিবাদ হয়েছে। গতকাল ডাক্তাররা গিয়েছিলেন স্বাস্থ্য ভবনে। নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে তারা দেখা করতে গিয়েছিলেন, কিন্তু নারায়ণস্বরূপ নিগম করিডোরে হাঁটতে হাঁটতে বলে দিয়েছেন, আমরা সরকার যা মনে করব তাই করব। আসলে বিষয়টা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অভয়া হত্যাকাণ্ডের যেভাবে বিড়ম্বনায় পড়েছেন, সেই সংকটটা তিনি কিন্তু এখনও ভুলতে পারেননি। ফলত কী হলো, 3 জন ডাক্তারের ওপর রিভেঞ্জটা নিলেন। 1600 ডাক্তারের কাছে 1600 ডাক্তারের কাউন্সিলিং হয়েছিল। তারা কোন কোন হসপিটালে কোথায় কোথায় ট্রান্সফার, কোথায় কোথায় পোস্টিং পাবেন। কারুর ক্ষেত্রে তাদের পোস্টিংয়ের জায়গাটা চেঞ্জ করা হয়নি, শুধুমাত্র বেছে নেওয়া হলো আশফাকুল্লাহ, অনিকেত এবং দেবাশিসকে। কেন, কিসের জন্য? আমি আজকে এই বিষয়টা নিয়ে কেন প্রতিবেদন করলাম জানেন? যে আসলে অভয়া হত্যাকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি ম্যানেজ করে নিয়েছেন। সিবিআইকে ম্যানেজ করে নিয়েছেন। ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তিনি অভিযুক্ত। ফলত সেটা নিয়ে হাইকোর্টে শুনানি চলছে, সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড়ের ওখানেও শুনানি হয়েছে, কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট হয়নি। আসল অপরাধীরা আড়ালে থেকে গেছেন। অভয়া হত্যাকাণ্ডের শেষ পর্যন্ত কিন্তু বিচারটা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এই সিচুয়েশনটার জন্য ওয়েট করছিলেন, যখনই তাক পাবেন যারা আন্দোলনটা করেছিলেন তাদের উপর রিভেঞ্জ নেবেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোঁয়ার্তুমির সঙ্গে যারা পরিচিত নন, যারা আমরা সবাই বাঙালি এখন পরিচিত হয়ে গেছি, ফলত স্বাভাবিকভাবে তিনি সেই গোঁয়ার্তুমিটা দেখালেন এবং নারায়ণস্বরূপ নিগমকে দিয়ে যাকে পদ থেকে সরাতে চেয়েছিলেন ডাক্তাররা, তাঁকে দিয়েই মমতা এবারে রিভেঞ্জটা নেওয়ালেন। আমার প্রশ্নটা এখানে খুব মৌলিক প্রশ্ন, সেটা হচ্ছে ডাক্তারদের ওপর এই রিভেঞ্জ নেওয়ার ফলে ডাক্তাররা আবার সংঘবদ্ধ হলেন, জুনিয়র ডাক্তাররা আবার আন্দোলনে নামবেন। আলটিমেটলি রাজ্যের কোনো লাভ হলো একটু ভালো করে ভেবে দেখুন তো। 3 জনের ওপর এই রিভেঞ্জটা নিতে গিয়ে অপরাধীদের তো তিনি আড়াল করে নিয়েছেন, সিবিআইকে তিনি ম্যানেজ করে নিয়েছেন। ফলে সিবিআইয়ের যারা এখানকার কলকাতার হর্তাকর্তা বিধাতা ছিলেন, তাদের বিভিন্নভাবে তিনি পকেটে পুড়ে নিয়েছেন। বিনীত গোয়েলকে তিনি বাঁচিয়ে নিয়েছেন। সব মিশন ফুলফিল্ড। মানুষকে মোটামুটি অভয়া হত্যাকাণ্ড কিন্তু ভুলিয়ে দেওয়া হয়েছে, একটু ভালো করে খেয়াল করে দেখুন। সিবিআইকে ম্যানেজ করে নিয়েছেন এবং এই ম্যানেজ এবং সেটিংয়ের ফলে আলটিমেটলি মানুষের মন থেকে অভয়া চ্যাপ্টারটা আস্তে 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 ফিকে হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় দাঁড়িয়ে মমতা এবার স্ট্রাইকটা করলেন 3 ডাক্তার উপর, অনিকেত, দেবাশিস এবং আশফাকুল্লাহর উপর। আলটিমেটলি কী হবে, ডাক্তাররা আবার পথে নামেন, সিনিয়র ডাক্তাররা পথে নামেন, জুনিয়র ডাক্তাররাও পথে নেবেন। গতকাল শেষ পর্যন্ত গিয়েছিলেন 6 জন ডাক্তার, তারা অনশনে বসছিলেন, 6 ঘন্টা ছিলেন। তারপর আন্দোলন প্রত্যাহার করে তারা বাড়ি ফিরেছেন এবং আমার নিজের যা খবর, শেষ পর্যন্ত তারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন যে আদালতে যাওয়া যায় কিনা। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছিল, কোনোভাবে এই জুনিয়র ডাক্তারদের ওপর রিভেঞ্জ নেওয়া চলবে না। আমি আবারও বলছি, কোনোভাবে এই জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করেছেন তাঁদের ওপর যেন কোনো রকমভাবে রিভেঞ্জ না নেওয়া যায়। সেই নির্দেশিকাকেও লঙ্ঘন করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করলেন। এখন কোর্টে গেলে কি উত্তরটা দেবেন? কোর্টে গেলে বলবেন না এটা রিভেঞ্জ নয়, এটা রুটিন পোস্টিং। রুটিন পোস্টিং তো ডাক্তারদের হয়।
আপনার যখন তাহলে কাউন্সেলিংয়ের দরকার কি? আপনারা যারা ডাক্তারি পাশ করেছেন তাদের 3 বছর রাজ্যের যে কোনো হসপিটালে তাদের সার্ভিস দেওয়াটা বাধ্যতামূলক, এবং তার জন্য একটা কাউন্সেলিং হয়। কাউন্সেলিংয়ের তার ইন্টারভিউর মতো হয়। সেই ইন্টারভিউয়ে তার মেরিট, মেধা, তার যোগ্যতা সমস্তগুলো বিচার্য হয়, হয়ে তারপর তার কাছে অপশান থাকে। সেই অপশানগুলোর মধ্যে তাদের বেছে নিতে বলা হয়, এবং সেই বেছে নেওয়ার পর তারা বন্ড সই করেন। সেই বন্ড স্বাস্থ্য ভবনে জমা দেন, এবং এই জমা দেওয়ার পর তারপর শেষ পর্যন্ত তাদের নির্দিষ্টভাবে পোস্টিংটা দেওয়া হয়। অর্থাৎ তিনি নিজেই বেছে নেওয়ার স্কোপটা পারেন। ধরুন আমি কোনো একটা জায়গায় অ্যাডমিশন নেব, তো সেই জায়গাটা আমি অ্যাডমিশন নেব, আমি শিবপুর জয়েন্টে পাশ করে আমাকে শিবপুর আমি অপশান পেলাম, আমি শিবপুরে ভর্তি হবো বলে ফাইনাল করলাম। হঠাৎ সরকার থেকে বললো না, অমুক কলেজে ছাত্র কম আছে, তোমাকে ওখানে যেতে হবে, শিবপুরে তুমি পড়াশোনা করতে পারবে না। বিষয়টা ঠিক সেই রকম। এটা কিন্তু ডাক্তারদের রুটিন ট্রান্সফারের ব্যাপার নয়। আমি আবারও বলছি, ডাক্তাররা কোনো নির্দিষ্ট মাইনে সরকারের কাছ থেকে পান না, এরা স্টাইপেন্ড পান। তার কারণ সরকারকে এরা, যেহেতু মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন, সরকারকে এরা কিছু নির্দিষ্ট ডিউটি দিতে বাধ্য 3টে বছর। সেই 3টে বছরের মধ্যে এটা 2য় বছর। এই 2য় বছরেই এই পোস্টিংয়ের ক্ষেত্রে 3 জনের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় রিভেঞ্জটা নিলেন। রিভেঞ্জটা নিয়ে আমি খালি ভাবছিলাম যে রিভেঞ্জটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো, কারণ তিনি নির্বাচনের আগের বছরও আবার কিন্তু অভয়া হত্যাকাণ্ডটাকে আবার চাগিয়ে তুললেন। মানুষ কিন্তু আবার আলোচনায় নামবে, এবং এই ডাক্তারদেরও আবার আন্দোলনে নামতে হবে। আমি তো বলছি, অভয়া খুন হয়েছিল 10 মাস আগে, এদিন অভয় খুন হলো আবার নতুন করে স্বাস্থ্য ভবনে নারায়ণ স্বরূপ নিগমের হাতে। আমি সরাসরি আজকে এই পুরো বিষয়টা নিয়ে চলে যাব একদম স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে বিকেলবেলা ডিউটি শেষে কয়েকজন ডাক্তার গিয়েছিলেন তাদের সিনিয়রদের সঙ্গে দেখা করতে। তাদের হসপিটালে গেটে ঢুকতে দেওয়া হলো না, শুধু একজন ডাক্তারকে পুলিশ মারলো, ওই অনিশ সরকারের পুলিশ। আপনারা জানেন কিঞ্জল অত্যন্ত পরিচিত মুখ, কিঞ্জল এটা নিয়ে মুখ খুলেছেন। আমি তার ভিডিওটা শোনাবো এবং ভিডিওটা দেখাবো, এবং তারপর ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া, তাকে আমি সরাসরি টেলিফোনে ধরেছিলাম। আমাদের প্রশ্নের উত্তরে কি বললেন এই বিষয়ে সেটাও শুনুন। প্রথমে সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে আমরা এখানে এসেছিলাম 4 জন মেডিকেল স্টুডেন্ট ডাক্তার, আমরা এখানে খুব শান্তভাবে এখানে কথা বলছিলাম। হঠাৎ করে দেখা গেল একজন পুলিশ আমাদেরই একজন ডাক্তারের গায়ে হাত তুলেছে। আমি বললাম যে স্যার, আমরা কি এখানে অনৈতিকভাবে এসেছি? আমরা তো এখানে ডিএমই স্যার আছেন, তার সাথে দেখা করতে এসেছি, কথা বলতে এসেছি। তাহলে সেই জায়গায় একজন পুলিশ হঠাৎ করে এনার গায়ে হাত তুললেন কেন? কোনো তো মানে নেই, সেও তো একজন ডাক্তার, সে কি অন্যায় কিছু করেছে? তাহলে এই যে জায়গাগুলো, একটা স্বাস্থ্য ভবন, সেখানে একজন ডাক্তার যদি মানে এরকমভাবে বারবার ঢুকতে গেলে বাধার সম্মুখীন হয়, তাহলে বুঝতে হবে যে স্বাস্থ্য ভবনে কারা আছে, সেটা নিয়ে খুব প্রশ্ন থেকে যাচ্ছে। উনি বলছেন ডিউটি আওয়ার্সের পরে আমি ঢুকতে পারবো না। তাহলে আমি তো ডিউটি করে এসেছি, আমি তো আমার হসপিটালে ডিউটিটা করে, আমি তো আমার ডিউটি আওয়ার্সের মধ্যে এখানে আসিনি, আমি তো আমার হসপিটালে ডিউটি আওয়ার্সের পরে এসেছি। সেখানে তো আমার যিনি ডিএমই আছেন তার সাথে আমি দেখা করব। নমস্কার ডক্টর নাইয়া, সন্ময় বলছি। হ্যাঁ বলুন বলুন। নমস্কার। হ্যাঁ বলছি, অভয়া হত্যার পর আরেকটা বিচারের হত্যা হলো, সেটা হচ্ছে আপনারা যারা আন্দোলনের মুখ ছিলেন, আপনি, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, তিনজনকে সরাসরি বদলি বলা যায় না, দূরবর্তী স্থানে কাউন্সিলিং এর সিলেক্টেড প্লেস না দিয়ে তাদের দূরবর্তী স্থানে ট্রান্সফার করা হলো। একটু ডিটেলসটা বলবেন? দেখুন, প্রথমে বলি, আমাদের এটা বদলি নয়। বদলি হতো যদি আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি হতাম, আমরা কেউ গভর্নমেন্টে চাকরি করতাম। তিনজনেই আমরা কেউ গভর্নমেন্টে এখনো চাকরি করি না। আমরা গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী বন্ড পোস্টিং, মানে আমরা যেহেতু গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে পাস করেছি, তাই গভর্নমেন্টকে 3 বছর আমাদের সার্ভিস দিতে হবে। সেই অনুযায়ী বন্ড পোস্টিং এর মাধ্যমে আমরা আছি, এবং স্টাইপেন্ড পাই, আমরা এখনো স্যালারি পাই না। তো সেই জায়গা থেকে গভর্নমেন্ট যে অর্ডারটা দিল, আমাদের আউট অফ প্রায় 1600 ক্যান্ডিডেটের মধ্যে মাত্র 3 জনকে খুঁজে বের করে নিজের ইচ্ছা মতো জায়গায় ওরা পোস্টিং দিয়ে দিল। এবং সেটা যদি দেখেন যে কাউন্সেলিং যেটা হয়েছিল, মেরিট বেস কাউন্সেলিং, মানে যে যত নাম্বার পেয়েছে পরপর সেই নাম্বার অনুযায়ী চয়েস ফিলিং করে কাউন্সেলিং করেছে। এবং সেই কাউন্সেলিং এ আমি যেমন আরামবাগ পেয়েছিলাম, আমাদের অনিকেত দা আরজি কর এবং দেবাশিস দা হাওড়া হসপিটালে পেয়েছিল,
সেই তিনটেকে পুরো শিফট করিয়ে অন্য জায়গায় দেওয়া। আমরা প্রথম থেকে বলেছি যে আমাদের কোনো ক্ষেত্রে কোথাও পশ্চিমবঙ্গের কোথাও কাজ করতে আমাদের অসুবিধা নেই, কারণ সমস্ত পশ্চিমবঙ্গবাসীই আমাদের কাছে সমান। কিন্তু মেরিটের যে এখানে একটা হত্যা করার প্রক্রিয়া, এবং যখন আমরা হেলথ সেক্রেটারি স্যারের সঙ্গে কথা বলি, তিনি একটা ঔদ্ধত্যপূর্ণভাবে জবাব দিলেন যে কথা তো বললেনই না, মানে করিডোরে একটা জবাব দিয়ে চলে গেলেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে। আমাদের প্রশ্নটা ওইখানেই যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে না, সেখানে নিয়ম নীতি মেনটেন করতে হবে। আপনি মেরিটকে এভাবে হত্যা করতে পারেন না। যেখানে মেরিট বেসড কাউন্সেলিং হয়েছে, আপনি কাউন্সেলিং না করতে পারতেন। আপনি কি চাইছেন তাহলে? কাউন্সেলিং ভবিষ্যতে হবে না? ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা কাউন্সেলিং করে নিজেদের পছন্দের কলেজ পাবে না? মেডিকেল কলেজের ছাত্ররা কাউন্সেলিং করে পছন্দের কলেজ পাবে না? তাহলে যে কাউন্সেলিং প্রক্রিয়া, যে স্বচ্ছতার প্রক্রিয়া, সেটাকে এভাবে বুড়ো আঙুল দেখানোটাতেই আমাদের প্রতিবাদ। ব্যক্তি হিসেবে কোনো জায়গায় কাজ করতে কিন্তু আমাদের অসুবিধা নেই। আপনাকে কোথায় ট্রান্সফার, মানে আপনাকে কোথায় পোস্টিং দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাকে দেওয়া হয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজ, পুরুলিয়া দেবেন মাহাতো। আপনি সিলেক্টেড হয়েছিলেন কোথায়? সিলেক্টেড হয়েছিলাম আরামবাগ মেডিকেল কলেজ। আরামবাগ থেকে পুরুলিয়াতে ট্রান্সফার। দেবাশিসকে হাওড়া সিলেক্টেড হয়েছিল, সেখান থেকে গাজল, তাই তো? গাজল, মালদা, হ্যাঁ। আর অনিকেত মাহাতো আরজি করে সিলেক্টেড হয়েছিল এবং সেখান থেকে ওকে পাঠানো হয়েছে আপনার রায়গঞ্জ। এটা কতদিনের জন্য? 1 বছরের জন্য? 1 বছরের জন্য, গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী 1 বছরের জন্য। এরপরে আবার আরেক বছরের কাউন্সেলিং হবে? অবশ্যই ওটা হওয়া উচিত, কিন্তু গভর্নমেন্ট যেভাবে এগোচ্ছে, যে ধাপে, এবং টেস্টিং ফেজ বলতে পারেন, যে কয়েকজনকে কাউন্সেলিং এর বাইরে থেকে শিফট করিয়ে দেখি বাকিরা কেমন রিয়াকশন দেয়, এই টেস্টিং ফেজ যেভাবে চলছে, আমার মনে হয় ভবিষ্যতে নেক্সট ইয়ারে হয়তো কাউন্সেলিং পদ্ধতিটাই তুলে দেবে, যাকে যেখানে পারবে গভর্নমেন্ট শিফট করাবে। এই যে অস্বচ্ছতার যে প্রক্রিয়া, এই অস্বচ্ছ প্রক্রিয়াগুলোকে সংশোধন করার জন্যই আমাদের প্রতিবাদ প্রথম থেকে ছিল। যে অস্বচ্ছতার একটা জের আমরা মনে করি যে অভয়া হত্যা এবং রেপ মার্ডারের যে ঘটনাটা ঘটেছিল। কারণ দুর্নীতি যেখানে থাকবে, অস্বচ্ছতা যেখানে থাকবে, যেখানে নিয়ম নীতি মানবে না, যেখানে কোনো গভর্নমেন্টের কোনো অফিসার বলতে পারবে যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে, এই ব্যাপারগুলোর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। এই ব্যাপারগুলো যদি এরা গভর্নমেন্টের তরফ থেকে, যারা সরকার চালাচ্ছে তাদের তরফ থেকে এস্টাবলিশ করে দেয়, তাহলে তো গণতন্ত্রের কোন জায়গাটা বেঁচে থাকবে? মানুষ নারায়ণ স্বরূপ, আপনারা যখন আজকে দেখা করতে গিয়েছেন, নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে দেখা হয়েছিল সামনাসামনি? না, দেখা হয়েছিল করিডোরে। উনি ওনার অফিসে যেখানে বসে মিটিং হওয়ার কথা সেখানে আমরা বসতে চেয়েছি, উনি বসেননি। কিন্তু করিডোরে যেতে যেতে উনি যেটা বললেন, যেটা আমরা বললাম কেন, এটার কোনো লজিক আছে কিনা, যেহেতু যিনি সই করেছিলেন অফিসার, তাকে আমরা জিজ্ঞাসা করাই, তিনি বললেন যে তিনি নিজেও মনে করেন এটা একটা ইললজিক্যাল এবং তার কাছেও কোনো লজিক নেই। তিনিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডারের, এবং সে অর্ডারটা কি অর্ডার না, কনফিডেন্সিয়াল অর্ডার, যেটা উনি দেখাতে পারবেন না, তাই উনি সই করেছেন, অর্ডার বার করেছেন। তো আমরা বললাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে? তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে স্বভাবতই হেলথ সেক্রেটারি যিনি আছেন। তো জাস্ট করিডোরে যাওয়ার সময় উনি একটা কথা, যখন আমরা প্রশ্ন করি, উনি একটা কথা বললেন যে উনি বললেন যে গভর্নমেন্ট চাইলেই করতে পারে। এই জায়গা মানে আমরা যা চাইবো তাই করব। হ্যাঁ, এই উদ্ধত্তপূর্ণতার বিরুদ্ধেই হচ্ছে কাউন্সেলিংটা তো একটা মেরিট প্রক্রিয়া, মানে একটা নির্দিষ্ট জায়গা আপনি ভর্তি হওয়ার জন্য মানে সিলেক্টেড হলেন, তারপর আপনাকে ট্রান্সফার করা হলো। আমি শুনছিলাম এই জাতীয় বক্তব্য যে এই প্রসেসটাই পুরোটাই ইললজিক্যাল। আপনারা কি কোর্টে যাওয়ার কথা ভাবছেন এটা নিয়ে কোনোভাবে? কেন? একদম আমরাও কোর্টে অবশ্যই কোর্টে যাব। এবং আবার বলছি যে মেরিট বেসড যেটা, এটা কোনো বদলি নয়। সরকারের তো মেরিটটা আশা করা যায় না। মেরিটের জায়গা থেকে একটা কিলিং করার যে প্রক্রিয়া, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। যে আমরা চলে গেলাম, জয়েন করলাম, ডিউটি করলাম, দ্যাট নট দ্য ইস্যু, কিন্তু মেরিট বেসড যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কেমন যেন বিলুপ্ত বা মানে ইরেজ করে দেওয়ার যে এরপরে তো এটা যদি প্রেসিডেন্স হয়ে থাকে, এর পরবর্তীকালে তো আপনাদের এই প্রেসিডেন্সটাকে ব্যবহার করে রিভেঞ্জফুল অ্যাটিটিউড নেবে সরকার যে কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে ক্ষেত্রে। একদম সেই জায়গাটাতেই আমাদের ভয়, সেই জায়গাতেই আমাদের প্রতিবাদ। আমরা মনে করি যে এই কাউন্সেলিং এর যে স্বচ্ছতা, সেটা বজায় থাকা উচিত। সেখানে ব্যক্তি দেবাশিস, ব্যক্তি অনিকেত, ব্যক্তি আশফাককে এক্সাম্পল তৈরি করে এরকম প্রসেস তৈরি করাতে আমরা বিরোধিতা করছি। অনেক ধন্যবাদ ডক্টর নাইয়া, অনেক ধন্যবাদ।